আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের রাসের মেলা। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথাসাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে এক নতুন বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস এবং 300টি ছোট গল্প। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দেবরাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথা সাহিত্যিকের জীবনাবসান ঘটে। আজকের গল্পের সূত্রধার আমি অরিত্র, গল্প পাঠে লিও। শুনুন মানিক বন্দ্যোপাধ্যায় রাসের মেলা। আজ রাস পূর্ণিমা। রাসের মেলা বসেছে শহরতলির খাল ধারে এই রাস্তা আর দুপাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাই আছে তাই জুড়ে। নাম করা মস্ত মেলা প্রতি বছর হয়। দোকানপাট বসে অনেক। দূর থেকে বহু লোক আসে কেনা বেচা করতে। অনেকে সারা বছরের দরকারি মাদুর পাটি, বটি, দা, হাতা খুন্তি, ঝুড়ি ঝামা, কুলো, ঝ্যাঁটা, গেলাস বাটি, থালা কেনে এই মেলাতে। মনোহারি কাজের জিনিস ও শখের জিনিস, জামা কাপড়, খেলনা পুতুল, খাবার দাবার এসব যতই কেনা বেচা হোক, আসলে গেও কারিগরের তৈরি গেরস্থের ওইসব নিত্য প্রয়োজনীয় জিনিসে কেনা বেচাটাই মেলার বৈশিষ্ট্য। পাশে ফাপোতে পারে না। রাস্তা চওড়া কম। এক পাশে নর্দমার খাতটা আরও সংকীর্ণ করেছে রাস্তাটিকে। মেলা তাই লম্বায় বড় হয়। হরদম লরি গাড়ির চলনে এবড়ো খেবড়ো বড় রাস্তাটা খাল ডিঙিয়ে কংক্রিটের পুলে ওঠে। পুলের খানিকটা এদিকে ডাইনে গেছে মেলার রাস্তা। খালের সঙ্গে সমান্তরালভাবে 8 মাইল দূরে রেল লাইনের তল দিয়ে উত্তর মুখে সোজা। মেলা বসে রাস্তার এ মাথা থেকে রেলের পুল ছাড়িয়ে আরও প্রায় 1 মাইল দূর তক। মেলা সবচেয়ে জমজমাট হয় মাঝামাঝি স্থানে। সেখানে ওদিকে আছে রাস্তা থেকে খাল পর্যন্ত অনেকটা ফাঁকা জায়গা, আর এদিকে আছে পাশের রাস্তাটা ফাঁপালো মোড়। ফাঁকা জায়গায় থাকে নাগরদোলা, পুতুল নাচ আর সার্কাস, মজার খেলা ও নাচ গানের তাবু। লোক গিজগিজ করে এখানে। রাস্তা আর খালের মধ্যে 3 ছাওয়া ছোট বড় গোলা ও আড়ত। মাঝে মাঝে 2-1টা জরাজীর্ণ পুরানো দালান। এখানে যে লাখ লাখ টাকার কারবার চলে। ভাটার সময় খালের কাদা ঠেলে শালতি ছাড়া ছোট নৌকা চলতে পারলেও এও বন্দর তুলল। দেখে তা মনে হয় না। ঠাকুরদাতার জীবনদশার শৈথিল্য যেন শুধু মরচে পড়ে রয়েছে এখানে, আর কিছু নয়। এপাশের দোকান ও বাড়িঘরগুলো অনেক উন্নত, যেহেতু আধুনিক। লড়াইয়ের আধার বছরগুলিতে মেলা জমেনি। আলো না জ্বালাতে পারলে কি আর মেলা জমে? দিনে দিনে পাততাড়ি গুঁড়োতে হলো। এবছর শুধু ওই সাঁজের বাতি না জ্বালাবার হুকুমটা বাতিল হতেই মেলা জীবন্ত হয়েছে আশ্চর্য রকম। সবাই যেন হাঁ করে অপেক্ষা করছিল লড়াইটা শেষ হবার জন্যে। লড়াইটা শেষ হবার জন্যে যতটা নয়, লড়াই শেষ হলে সাঁজবাতি জ্বালিয়ে জাক জমকের সঙ্গে মেলা করার জন্য। গায়ে গায়ে ঘেঁষে দোকান বসেছে 3 মাইল রাস্তার যেখানে ঠাঁই মিলেছে সেখানে। ভদ্রলোকের বাড়ির সামনের 1 হাত চওড়া রোয়াকটুকু পর্যন্ত ভাড়া নিয়ে চৌকি পেতে রাস্তায় টঙ্কায়, কাঠের টঙ্কায় কিংবা স্রেফ বাঁশ দিয়ে মঞ্চ বেঁধে। চাঁচির বেড়া ও হোগলার চালা তুলে হয়েছে কোনো দোকান। কারো ছাউনি একখানি কুড়িয়ে আনার মতো মরচে পড়া ঢেউ টিনের, কারো 2খানা রিজেক্ট পিপে,
কেটে কুটে হাতুড়ি পিঠে সোজা করা ছাদ, কারো খোলা আকাশের নিচে ড্যাম্প রোদ বৃষ্টি, ড্যাম্প ফ্যাশনের দোকান, যেন পটারি কারখানার নল ভাঙা কেটলি, চটলা ওটা, হাতলহীন কাপ ইত্যাদির দোকান। দোকানটাই যেন ঘোষণা যে বড়লোক বাবুদের জিনিস, একটু খুঁতওয়ালা জিনিস, তাতে আর কি হয়েছে, ওখানে কিনতে পাবে এমন সস্তায় তোমার পয়সায় কুলোয়। এ সুযোগ ছিল না। টিনের মগে চা না খেয়ে বাবুরা যে কাপে খান সেই কাপে, শুধু একটু চটলা ওঠা হাতলহীন কাপে চা খাও। আর সত্যি কথা, কাপ কেটলির দোকানে কি ভিড় মেয়ে পুরুষের। চা খাওয়া তাদের 9 মাসে 6 মাসে সর্দি কাশির ওষুধের মতো। বিয়নি মেয়ের ব্যথার জোর বাড়িয়ে তাকে রোহাই দেবার টোটকা হিসেবে। খাদু বলে, মেলা নাকি? মেলা? মেলায় তো যাব তবে আজ। দত্তগিনীর গা ঝুলে যায় শুনে। প্রায় 1.5 বছর কাজ করেছে যে মনমরা খাটুনে, ভালো ঝিটা হঠাৎ মেলার নাম শুনেই তাকে আহ্লাদে উল্লাসে ডগমগিয়ে উঠতে দেখে। মুখ ভার করে বলে, খাদু, কি করে মেলায় যাবি আজ? আমার শরীর ভালো না। উনি আজ একটায় আসবেন। খেয়ে দে উঠে আমায় একটু না পেলে খোকা গোলমাল করলে। দত্তগিন্নি হেসে ফেলে, বুঝেছিস তো খাদু, সপ্তাহে একটা দিন দুপুরে ছুটি, তাও আধখানা। খোকা কাদা কাটা করলে বড্ড রাগেন। উনি বিকেলে বেরোবার আগে তো মেলায় যাওয়া হয় না তোর। ও মা! খাদু বলে অবাক হয়ে যায়। তা কেন যাব? বেলা না পড়লে কি কেউ মেলায় যায়? মেলায় যাওয়ার নামে যেন বদলে গেছে খাদু। দুর্ভিক্ষের বন্যায় কুটোর মতো ভাসতে ভাসতে এসে ঠেকেছে এই শহরে বাবুদের বাড়ি ঝিগিরিতে। কোথায় দেশ, গা আপনজন, জানা চেনা অবস্থায় অভ্যাসের ধাঁচে দিন কাটানোর সুখ আর কোথায়? এই বিদেশে খাপ ছাড়া না, বনা মানুষের ঘরে দাসীপনা। এই দুঃখে সে একবার মিইয়েছিল, আজ যেন ডাক দিয়েছে আগের জীবন। ছেলে মানুষই ফুর্তি আর উত্তেজনা জেগেছে। চুলে ভালো করে তেল মেখে স্নান করে খাদু। দত্তগিন্নি সাবানটা এক ফাঁকে মুখে হাতে ঘষে নেয় একটু। টিনের ছোট তোরঙ্গে তোলা সাপ থানটি বার করে রাখে। সেমিজোটা বড় ময়লা হয়েছিল, স্নানের আগে সাবান দিয়ে সাফ করে রেখেছে। একটা কথা ভেবে খাদু একটু দমে যায়। যাই মা। যাওয়ার জন্য তোর পাচ্ছিস দেখি, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি, দেরি করিস না যেন। টাকার জোরে বুকের জোর যেন বেড়ে যায় খাদু। আজ মেলায় এসে নিজের পয়সা যেমন খুশি খরচ করতে পারবে খেয়াল হয়। আজ মেলায় এসে নিজের পয়সা যেমন খুশি খরচ করতে পারবে খেয়াল হওয়ায়। সেই সঙ্গে এতদিন পরে একটা ভয় ঢোকে খাদুর মনে। এতকালের মাইনের টাকাগুলো জমা রেখেছে দত্তগিন্নির কাছে, হিসেবও জানে না সে কত টাকা হবে। দত্তগিন্নি যদি তাকে ফাঁকি দেয়, যদি একেবারে নাই দেয় টাকা, বোকার মতো কাজ করেছে। খাদু ভাবে মাসে মাসে মাইনে চুকিয়ে নিয়ে নিজের কাছে টিনের তোরঙ্গে রাখেনি বলে আফসোস করে খাদু। হাই গো, টাকাগুলো যদি মারা যায় তার কি কিনবে ভাবতে ভাবতে সোনার একটা আংটি কিনে বসে খাদু। 12 আনা দিয়ে, খাঁটি সোনার নয়, কিন্তু ঠিক যেন সোনা। কি সুন্দর যে মানিয়েছে তার বাঁ হাতের সেজো আঙুলে। বিয়েতে একটা আসল সোনার আংটি পেয়েছিল খাদু। বছর না ঘুরতে সেই আংটি কেড়ে নিয়েছিল তার বরটা। ফিরে দেবে বলেছিল বটে, কিন্তু আরও যে বছরখানেক বেঁচে ছিল তার মধ্যে দেয়নি। ও মিছে কথা, বেঁচে থাকলেও দিত না, খাদু জানে। বেঁচে থাকলেও দিত না, খাদু জানে। তারপর কতকাল আংটি পরার শখটা খাদু চেপে রেখেছিল। এতদিনে মিটল, কিন্তু না গো, মিটেও যেন মিটল না। প্রথম বয়সের স্বাদ কি আর মেটে মাঝ বয়সে? নিজেই নিজের স্বাদ মেটালে, কেউ আদর করে কিনে না দিলে বজ্জাতেরা তাকায়,
গায়ে গা ঘষে যায় ছলে কৌশলে। খানিক আগে থেকেই পিছু নিয়েছে ওই বাবু সাজা লোকটা। ফিনফিনে পাঞ্জাবির নিচে গেঞ্জিটা যেমন স্পষ্ট ও মত্তবটা স্পষ্ট তেমনি। খাদু ওসব গায়ে মাখে না, রাগ করে না, বিচলিতও হয় না। মেলাতে এরকম হয়, কতগুলো লোক এই করতেই আসে মেলায়। মেয়ে লোকের গায়ে একটু গা ঠেকিয়ে মজা পেতে। পুরুষ হয়ে চোরের মতো এইটুকু নিয়ে পড়তে যায়। কি ঘেন্না মাগো। আসল বজ্জাত ওই লোকটা যে পিছু নিয়েছে একলা মেয়ে লোক দেখে। গুন্ডা না হলে কেউ কখনো গাড়োয়ানের চেহারা নিয়ে বাবু সাজে। নিক পিছু, ঘুরুক সাথে সাথে। বোকা হাওয়া মেয়ে ভেবেছে খাদুকে, টের পাবে ভাব করতে এলে। এই ভিড়ের মাঝে খাদু যখন গলা ছেড়ে শুরু করবে গাল দিয়ে ওর 14 পুরুষ উদ্ধার করতে, এই ভিড়ের মাঝে খাদু যখন গলা ছেড়ে শুরু করবে গাল দিয়ে ওর 14 পুরুষ উদ্ধার করতে, পরন্ত রোদের মতো তেজ কমে কমে আসে খাদুর আনন্দ ও উত্তেজনার। নিভে যেতে থাকে উন্মাদনা। একা আর কতক্ষণ ভালো লাগে মেলায়। কথা কওয়ার কেউ একজন সাথে নেই। খিদে পায়, এত লোকের মাঝে খেতে লজ্জা করে খাদু। ভাজা পাঁপড় কিনে আঁচলের তলে লুকিয়ে ফেলে বাঁ হাতে। ডান হাতে এক এক টুকরো ভেঙে নিয়ে এমনভাবে মুখ দিয়ে চিবোয় যে কেউ টেরই পাবে না। পান সুপুরি মুখে দিয়ে চিবোচ্ছে না কিছু খাচ্ছে, টেরই পাবে না পান সুপুরি মুখে দিয়ে চিবোচ্ছে না কিছু খাচ্ছে। এমন সময় কাণ্ড দেখো কপালে। খাদু সোজাসুজি সামনে পড়ে যায় দত্তবাবু। তাকিয়ে দেখতে দেখতে দত্তবাবু উদাসীনের মতো এগিয়ে যায় পাশ কাটিয়ে। আস্তে আস্তে থামে, ফিরে কাছে গিয়ে বলে, মেলা দেখতে এসেছিস? যেন মেলাতে মেলা দেখতে আসেনি খাদু, এসেছে ঘাস কাটতে। 30-এর উপর বয়স হবে দত্তবাবু। বিয়ে 4 বছর পরে জন্মেছে খোকাটি। খোকার 3বারের জন্মদিন বলে কমাস আগে খাওয়া দাওয়া হলো বাড়িতে। টুকটুকে ফর্সা রঙের, না মোটা না রোগা, সুন্দর চেহারা দত্তবাবুর। মুখখানা ফ্যাকাশে, চুপসানো, দেখে এমন মায়া হয় খাদুর। গিন্নিমা শুষে শুষে শেষ করে দিয়েছে বাবুটাকে, টাকার জন্য আফিসে খাটিয়ে আর বাড়িতে নিজের রাক্ষসী হিড়িম্বার খিদে মিটিয়ে। আড়ি পেতে সব শুনেছে, সব জেনেছে খাদু। বউ বর খেলো দেলো, শুতে গেল, মিলল মিশল, ঘুমালো, এই তো নিয়ম জানে খাদু। গিন্নিমা যেন মাগি মাকড়সার মতো তাতে খুশি নয়। রাত 12টায় শান্তিতে ক্লান্তিতে অবসাদে মরো মরো বরটাকে যে করে হোক জাগিয়ে তুলে খাবেই খাবে। বেশি যদি নেতিয়ে পড়ে তো ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে বলবে। আড়ি পেতে বাবুর কাতরতা দেখতে দেখতে যেন 100 বিছে কামড়েছে খাদুকে। চিৎকার করে বলতে স্বাদ গেছে, লাথি মেরে রাক্ষসীকে বার করে দিয়ে ঘুমো না। কেমন ধারা পুরুষ তুই? এই কয়না পয়সা নে, কিছু কিনিস। দত্তবাবু বলে খানিকটা কাঁচুমাচু ভাবে। আর শোন খাদু, বাড়িতে যেন বলিস না আমায় মেলায় দেখেছিস। পয়সা পেয়ে খাদু মুচকি হেসে মাথা নাড়ে। দত্তবাবু এগিয়ে গেলে পিছু থেকে জিভের ডগাটুকু বার করে তার অবজ্ঞার ভেঙচি কাটে। এমনও পুরুষ হয় বউয়ের ভয়ে মন খুশিতে মেলায় আসতে ডরায়। মেলার মাঝখানে জমজমাট অংশে আটকে যায় খাদু। সন্ধে ঘনিয়ে আসে এইখানে। মোড়ের মাথায় মন্দিরের বদলে একটা টেপ্পা ঘরের মধ্যে সিঁদুর লেপা দাঁত খিচানো ভীষণ আকৃতি দানবরূপী প্রকাণ্ড দেবতা। খাদু ভক্তি ভরে প্রণাম করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ পুতুল নাচ দেখে। রামায়ণ মহাভারতের রাজা রানীদের চেয়ে দেখে। তার মজা লাগে সনের দাড়িওয়ালা মুনিগুলো আর হনুমানকে। নুলো খঞ্জ অন্ধ ভিখারিদের দিকে না তাকিয়ে সে 2টি পয়সা দেয় জোয়ান মদ্য ভিখারিকে। কেঁদে কেঁদে ভগবান ভালো করবেন বলার বদলে সে হেঁড়ে গলায় সবাইকে শাসিয়ে ভিক্ষা চাইছে। তাকে না দিলে তুমি মরবে, তোমার সর্বনাশ হবে। অনেক কিছু কেনার এত স্বাদ নিয়েও এই আংটিটি আর একটি আরশি ছাড়া আর কিছুই কেনা হয়নি খাদু। কিছু কিনতে গেলেই মনে হয়েছে কার জন্যে কিনবে, তার কে আছে।
কি কাজে লাগবে তার এই জিনিসটা? তার ঘর নেই, সংসার নেই, সাজগোজ নেই, আরাম বিরাম নেই। কি করতে সে মেলা এলো? কি সুখটা তার হলো মেলায় এসে? আপন মনে এমনভাবে ঘুরে বেড়াতে কি ভালো লাগে মেলায়? এত লোকের হাসি, আনন্দ, উৎসবের মধ্যে থেকে খোঁচা দিয়ে দিয়ে মনটাকে ব্যস্ততা এনে শুধু খাঁ খাঁ করানো। মেয়ে ছেলেরাও উঠেছে নাগরদোলায়, 2-4 জনে একসঙ্গে, নয়তো পুরুষ সাথীর সঙ্গে। লজ্জা শরম ভুলে আওয়াজ ছাড়ছে অদ্ভুত। দিশেহারা হয়ে আঁকড়ে ধরেছে সাথীকে, খিলখিলিয়ে হাসছে যেন ভূতে পাওয়ার হাসি। একসঙ্গে এই ভয় আর ফুর্তি। উপরে উঠে নিচে নেমে দোল খাওয়ার ওই ভীষণ মজা আর তীব্র সুখের শিহরণ যে কেমন, খাদু কি আর জানে না? সাথী কেউ থাকলে সেও একটু নাগরদোলায় চাপত। অনেকদিন পরে আবার একটু চোখে দেখত কেমন লাগে নিজের ভিতরে ওই শিরশির করা। কি ভাবো? মাঝখানে কোথায় সরে গিয়েছিল, আবার পিছু নিয়েছিল লোকটা পুতুল নাচ দেখবার সময়। এখন পাশে এসে দাঁড়িয়ে কথা কইছে। ঝেঁঝে উঠত খাদু, সন্দেহ নেই ফোঁস করে উঠে এক নিমেষে ঢের পাইবে দিতেও বাড়াবাড়ি করতে গেলে 20 দাঁতে সে ছোবল দেবে। কিন্তু কথা হলো কি, লোকটার কথার তার দেশি টান। দেশ গায়ে চেনা জানা কেউ যেন ছদ্মবেশে তাকে এতক্ষণ ঠকিয়ে এবার নিজেকে জানান দিল কথা কয়ে। তাই শুধু মুখটা গোমড়া করে বলতে হয় খাদুকে, কি ভাববো? দেখায় চিনছি, দেশের মানুষ তুমি। চিনেছো তো চিনেছো। পাতলা পাঞ্জাবির নিচে শুধু গেঞ্জি নয়, গেঞ্জি আটা, চওড়া মোটা শক্ত বুক আর কাঁধ আছে। ঘন কালো কিছু লোম দেখা যায় গেঞ্জির ওপরে। জবরদস্ত গর্দান লোকটার। মুখের চামড়া ক্ষেত মজুরের মতো পুরু আর কর্কশ। 2-1 নজরে দেখে খাদু আবার ভাবে আফসোসের সঙ্গে, চাষাভূষর এমন ধারা বেমানান বাবু সাজা কেন? লোকটা বলে হঠাৎ আবেগের সঙ্গে, পূবের আকাশের যেখানে আড়াল থেকে পূর্ণিমার চাঁদ ফ্যাকাশে করে রেখেছে সন্ধ্যাটিকে, সেই দিকে মুখ তুলে চেয়ে থাকে ধীরে ধীরে একটা বিড়ি ধরায়। সিগারেটের প্যাকেটটা বার করেও আবার পকেটে রেখে বিড়িটা বার করে। দোলায় চাপবা? না। আরে ডর নাই, আমার কোনো ডর নাই তোমার। লোকটার কথা শুনে ভীষণ খটকা লাগে খাদুর মনে। সেও কি তবে বেমানান সাজ করেছে লোকটার মতো খাপছাড়া আর হাস্যকর? চাষাভূষো ঘরের মেয়ে হয়ে বাবুর রাড়ির বেশ ধরে ছোট একটা তাঁবুতে পরীর নাচ আর ম্যাজিক দেখাচ্ছে। নাচের নমুনা ধরা হয়েছে সবার সামনে। রোগা কাংটা, কালো কুচির 3টি মেয়ে, মুখ গলা হাতে পুরু করে রং লেপে পায়ে ঘুঙুর বেঁধে তাঁবুর সামনে ছোট বাঁশের মঞ্চে ভঙ্গি করছে নাচে। গলা ছেড়ে 5 মিশালি সুরে গান ধরেছে ভাঙা হারমোনিয়ামের সঙ্গে। একজন ওদের মধ্যে হিজড়ে। মাঝে তাঁবুর সামনের পর্দা সরিয়ে দেখানো হচ্ছে যে শুধু এরা নয়, আরও অপ্সরা আছেন ভেতরে। 2 আনা 4 আনায় ওই পরীদের মজাদার নাচ দেখার সুযোগ ছিল না। তার সঙ্গে ম্যাজিক, ভাঁড়ামি। চলে আও 2 আনা 2 আনা, 4 আনা। আমার পয়সা আমি দেব বললাম। গায়ে পড়া ঝগড়া সুরে খাদু বলে 2 আনা পয়সা বাড়িয়ে দিয়ে। নাচ দেখতে ভিতরে যাবার তাদের মধ্যে কথাও হয়নি তখনও পর্যন্ত। দিও, তুমি পয়সা দিও, লোকটি বলে আমোদ পেয়ে। কিন্তু এনে কি দেখবা? হ্যাঁ, খালি ফাঁকিবাজি, ঠকাইয়া পয়সা নেওয়ার ফিকির। দেখবা যদি চিনাগো সার্কাস দেখিকা চলো। হ্যাঁ, খাসা দেখায়, পয়সা দিয়া খুশি হইবা। দেখি না কি আছে। সব দেখবে খাদু এবার, ভালো মন্দ যা কিছু দেখার আছে। এত মানুষ ঠকেছে সাধ করে, সেও নয় ঠকবে। বিশ্বাসী সাথী যখন পেয়েছে একজন, বিশ্বাস রাখবে কিনা শেষ পর্যন্ত ভগবান জানে। কি বিপদ আজ তার অদৃশ্যে আছে তাও জানে ওই পোড়ার মুখ ভগবান। তবে মেলায় কোনো রকম নষ্টামি গুন্ডামি যে করবে না লোকটা, এটুকু খাদু জানে। বুঝদার বিশ্বাসী সাথীর মতোই সে সাথে থাকবে। মন খোলা আলাপি কথায়
হাসি তামাশায় খুশি থাকবে দুজনেই, ভালো লাগবে মেলা দেখা। মতলব যা আছে তা মনেই থাকবে ওর চাপা পড়া। ঘেন্না জন্মে যায় সস্তা নাচ, বাজে ম্যাজিক, বগলের লাঠি খুঁচিয়ে কাতুকুতু দেওয়ার মতো ভরামি দেখে। তবুও শেষ পর্যন্ত থাকে খাদু, উপভোগ করে। এও মেলারই অঙ্গ, জেনে শুনে কত বাজে জিনিস কিনে পয়সা দিয়ে। অন্য সময় সেভাবে পয়সা নষ্ট করার কথা ভাবলেও গা জ্বালা করত, নইলে আর মেলার উন্মাদনা কিসে। নিজের ভিতর উথলাচ্ছে আনন্দ আর উত্তেজনা, তাই দিয়ে ফাঁকিকেও সার্থকতা দেওয়া যায়। মেলায় না হলে একটা পয়সা দিয়ে কি কেউ দেখতে চাইতো এসব? বয়সের পাকামি আছে, সে যাওয়ার নয়, তবে ছেলে বয়সে আবেগ পুলকের বন্যাও থই থই করছে মনে। ফাঁকি যাচাই করতে করতেও উৎসুক লোভী মন নিয়ে খুশি হয়ে খাদু দেখে হিমালয় পাড়ের অজগর সাপ, এক ছেলে দুই মাথা, জন্ম থেকে জোড়া লাগা দুই মেয়ে। অচেনা মানুষের সঙ্গে কথা কয় খাদু, ছেলে কাখে বউটির সঙ্গে, কুলো আর পাখা হাতে বিধবাটির সঙ্গে, একপাল বউ ছেলে নাতি নাতনি নিয়ে বেসামাল সদবা গিন্নিটির সঙ্গে। দেখা হয় চেনা মানুষের সঙ্গে। চীনা সার্কাসের তাঁবুটা অনেক বড়, 4 আনা টিকিটের দাম। লোক টানবার জন্যে সামনে খেলার নমুনা দেখানো হচ্ছে এখানে, বিভিন্ন রকম নমুনা। মেয়ে আছে 3টি, 2জন হলদে রঙের চীনা, একজন কালো রঙের বাঙালি। কালো হলেও ছিঁড়ি ছাঁদ আছে মেয়েটির, রং মেখে ভূত সাজে, সস্তা ভঙের ঢঙ্গিও নেই। চীনা মেয়ে দুটিকে বড় ও ছোট বোন মনে হয় খাদু। পিছু বেঁকে পায়ের গোড়ালি ছুঁয়ে হাতের ভরে শূন্যে পা তুলে দাঁড়িয়ে, ছোট লোহার চাকার ভিতর দিয়ে কৌশলে গলে গিয়ে ওরা খেলার নমুনা দেখাচ্ছে। আটো জোয়ান বয়সী চীনাটি 2 হাতে 2টি ছড়ি ডগায় বসানো, প্লেট দুটিকে বনবন করে ঘোরাচ্ছে। আর একজন, তাকে ওর ভাই মনে হয় খাদু, 5-6টা লোহার শিকের আস্ত চাকা নিয়ে চাকার সঙ্গে চাকা আটকে আবার খুলে ফেলছে। কি করে কে জানে। ভিতরে গিয়ে খেলা দেখে মুগ্ধ হয়ে যায় খাদু। 5-6 বছরের একটি ছেলে, সে দৌড়ে এসে লাফ দিয়ে মাটি না ছুঁয়ে শূন্যে পা খেয়ে পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। বড় একজনের মাথায় হাতের ভর দিয়ে শূন্যে পা তুলে দিচ্ছে। এসব দেখে রোমাঞ্চ হয় খাদু। টেবিলে কাঠের গোলায় বসানো তক্তা 2 পাশে পা দিয়ে দাঁড়িয়ে তক্তা গড়িয়ে গড়িয়ে একটা মেয়ে দোল খাওয়া দেখে সে অবাক হয়ে চেয়ে থাকে। মেজো চীনা মেয়েটি শূন্যে ডিগবাজি খেয়ে টেবিল ডিঙোতে দেখে, আগুনের চাকার মাঝখান দিয়ে গলে যেতে দেখে। দেখে সে অভিভূত হয়ে যায়, ভাবে কতকাল ধরে কি ধৈর্যের সঙ্গে তপস্যা করে না জানি এসব কসরত আর কায়দা ওরা আয়ত্ত করেছে। খাদু সবচেয়ে অভিভূত হয় এক সংসারের বাপ ছেলে মেয়ে পুরুষ সবাই মিলে এমন চমৎকার সার্কাস দেখাচ্ছে। ভিতরে ঢুকে দলের সবাইকে দেখার পর এতে আর তার সন্দেহের লেশটুকু নেই। চেহারায় মিল নয়, নাই ধরতে পারল সে ওদের। বয়স কখনো সবার খাপ খায় এমনভাবে এক পরিবারের না হলে। বুড়ো একজন বাপ, মাঝবয়সী জোয়ান, কিশোর আর ছেলে বয়সী, এই 4 ছেলে। 3-4 বছর বয়সের ফারাকে 3-4 বছর বয়সের ফারাকের 2টি জোয়ান আর 9-10 বছরের একটি, এই 3 মেয়ে। 9-10 বছরের একটি, এই 3 মেয়ে। মা বুঝি নেই ওদের। বউ মেরেছে বুড়ো বেচারা, বউ মরেছে বুড়ো বেচারা। আহা, জোয়ান মেয়ে দুজনেই মেয়ে না, একজন ছেলে বউ আর একজন মেয়ে, কিংবা দুজনেই ছেলের বউ। এই একটু খটকা থাকে খাদু। সিঁদুর দেয় না যে আন্দাজ করে নেবে কালো মেয়েটা এদের সঙ্গে কেন। সেও আরেক ধাঁধা খাদু। সে শুধুই সঙ্গীকে। এরা নাকি সাধারণত অল্প বয়সে চুরি করা অথবা অনাথ মেয়ে। সংসারে যাদের দেখবার শুনবার কেউ নেই, বড় হলে কাউকে দিয়ে করানো হয় দেহের ব্যবসা। কেউ শেখে চুরি চামারি কায়দা, কেউ শেখে কসরত। এই মেয়েটা হয়তো ভাড়াও খাটছে, নতুন খেলাও শিখেছে চীনাদের কাছে। পরে আরো দাম বাড়বে। অবাক হয়ে শোনে খাদু।
বিরাট এ জগৎ সংসার, অদ্ভুত কাণ্ড কারখানার সীমা নেই তাতে। কোথাকার এই বিদেশি পরিবার সার্কাস দেখিয়ে পয়সা রোজগার করছে, কোথায় কার ঘরে জন্মে আজ ওদের সঙ্গে খেলা দেখাচ্ছে এই কালো মেয়েটা। এক দুর্বোধ্য বিস্ময়কর অনুভূতিতে বুকটা তার কেমন করে ঘুরিয়ে ফিরিয়ে সে ভাবে, মানুষ কি যে করে সংসারে আর কি যে করে না। নাকরদোলায় বুক শিরশির করা সুখটা ৩-৪ পাকের বেশি সয় না খাদু। কাতর হয়ে বলে, নামবো, থামানো যায় না? যায় না? জোর করে হাঁক দিয়ে নাগরদোলা থামাতে বলে লোকটি, যেন হুকুম দেয়। আর এমন আশ্চর্য, তার হুকুমে প্রায় সঙ্গে সঙ্গে থামতে আরম্ভ করে দোলা। পাশ থেকে উঠে লোকটি আগে নামতে গেলে খাদুর খেয়াল হয় ডর করে নাকি? লজ্জাসরম ভুলে কিভাবে সে ওকে আঁকড়ে ধরেছে। খাদু জোর দিয়ে বলে, না, গা গুলায়। মেলায় মানুষ কমতে শুরু করেছে। বিকালে মানুষের জোয়ার এসেছিল, তাতে ধরেছে ভাঁটার টান। মেলা আর ভালো লাগে না, শান্তি বোধ করে খাদু। মেলায় ছড়ানো নিজেকে এবার গুটিয়ে নিয়ে বিশ্রাম করতে ইচ্ছে হয়। ফিরে গেলে ঘ্যান ঘ্যান করবে দত্ত গিলবে, কৈফিয়ত চাইবে ঘুরিয়ে ফিরিয়ে। তারপর দত্তবাবুর বুড়ি মায়ের ঘুপচি ঘরটির মেঝেতে বিছানা বিছিয়ে শোয়া, সারা রাত বুড়ি কাশবে, বারবার উঠবে। ভাবলেও মনটা বিষণ্ণ হয়ে যায় খাদুর। কিন্তু বাড়ি সে যে যাবে, বিশ্রাম সে যে করবে, সে তো এতক্ষণের সাথীটির রেহাই দিলে তবেই। এবার সময় হলো ওর মতলব হাসিলের। বেশ ভালো করেই জড়িয়ে জড়িয়ে ফাঁদে ফেলেছে তাকে। এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে বাগিয়েছে, এবার কোনো ভয়ঙ্কর স্থানে নিয়ে যাবে কে জানে। যা খুশি করবে তাকে নিয়ে, হয়তো ছেড়ে দেবে দলের খুনে গুন্ডাদের হাতে, হয়তো শেষ রাতে গলাটা কেটে ফাঁক করে ভাসিয়ে দেবে খালে। বুকটা ঢিপ ঢিপ করে ওঠে খাদুর। কেমন যেন চুপচাপ হয়ে গেছে লোকটা কিছুক্ষণ থেকে। বারবার চোখ বুলাচ্ছে তার পা থেকে মাথা অবধি। গায়ে কাঁটা দেয় খাদুর। যাই গিয়ে, এখন রাত হয়েছে। সে বলে ভয়ে ভয়ে। যাইবা? রাইত হয় নাই বেশি? ক্ষুব্ধ চিন্তিত ভাবে লোকটা খাদুর নতুন ভাবসাব লক্ষ্য করে। চলো যাই, দিয়া আসি তোমারে। কলাপাড়া নন্দলেন কইলা না? আমি যেতে পারবো। ক্ষীণ স্বরে খাদু বলে, পারবা না কেন? বাড়িটা চিনা আসুম, বুঝলা না? বোঝে না? সব বোঝে খাদু। চলুক সাথে, বড় রাস্তা ধরে সে যাবে। রাস্তায় এখন অনেক গাড়ি ঘোড়া, লোকজনের ভিড়। পাড়ায় নিয়ে নির্জন গলিতে ঢুকবে, কিন্তু পাড়ার মধ্যে তার ভয়টা কি? লোকজন জেগেই আছে সব বাড়িতে এখন। কি কিনা দিমু কও? কিচ্ছু না। তোমার খালি না আর না। লোকটা বলে বেজার হয়ে কংক্রিটের পুলের গোড়ায় বড় রাস্তার পাড়ে লোকটা রিক্সা ডেকে বসে একটা, খাদুকে চমকে আর ফড়কে দিয়ে। না না, রিক্সা লাগবে না। লাগবো। ধমক দিয়ে বলে এবার লোকটা। সব কথায় না না করো কেনা? ওইটা বসো রিক্সায়, কত হাইটা যাবো না আমি লগে। খাদু কিছু বলে না, কি আর বলবে। লোকটা তার পাশে উঠে বসে, আংটি পরা হাতে একবার হাত বুলিয়ে দেয়, ধমক দেওয়ার দোষ কাটিয়ে সান্ত্বনা দিতে। ঘেমে জল হয়ে গেছে খাদুর গা তখন, হাত পা যেন অবশ হয়ে এসেছে। রিক্সা চলে ঘন্টা বাজিয়ে। চলতে চলতে লোকটা হঠাৎ বলে রিক্সাওয়ালাকে, ডাইনে যাও। না না, বড় রাস্তায় চলুক। এইটা রাস্তা না। রিক্সা ঢোকে ডাইনের রাস্তায়। এটা সোজা পথ কলপাড় যাওয়ার খাদু জানে। কিন্তু বড় রাস্তা ছেড়ে রিক্সা যখন ঢুকেছে এই গলিতে, তখনই খাদু জেনেছে কলপাড়ের নন্দলেনে দত্তবাড়িতে আর সে পৌঁছাবে কিনা সন্দেহ। দুপাশে ঘিঞ্জি বস্তি, টিন আর খেলার চালে, টিন আর খোলার চালে জ্যোৎস্না। সরু সরু গলিতে অন্ধকার, ওর মধ্যে কোথায় যেন জোরালো হল্লা চলেছে। মেয়ে মানুষ গানও গাচ্ছে হারমোনিয়ামের সঙ্গে। এর মধ্যে নিয়ে যাবে কি লোকটা তাকে? এই অঞ্চল পেরিয়ে রিক্সা রাস্তায় বাঁক ঘুরলে খাদু একটু স্বস্তি পায়। এই অঞ্চলটা শান্ত, দুপাশে কাঁচা পাকা বাড়িতে গেরস্তা, আধা গেরস্তার পাশ।
কিন্তু খানিক এগিয়েই লোকটা থামতে বলে রিক্সাওয়ালাকে। ঘনিষ্ঠ সুরে বলে, আমার ঘরখান চেনাইয়া দিই তোমারে, কি কও? পুরানো একটা পাকা গ্যারাজ ঘর, দরজা এখন তালা বন্ধ। এখানে সে থাকে, রাঁধে বাড়ে, খায়, ঘুমায়। পাশে গায়ে গায়ে লাগানো টিনের চাল, ও টিনের বেড়ার একটা ঘর, সামনে দোকানের মতো মস্ত দুপাট কপাট, উপরে নিচে দুটো তালা সাঁটা, উপরে একটা তেরা বাঁকা সাইনবোর্ড, দুপাশে সাইকেলের দুটো পুরানো টায়ার ঝুলছে। এটা তার সাইকেল মেরামতির দোকান, দামোদর সাইকেল ওয়ার্কার্স। নাম কই নাই তোমারে? আমার নাম দামোদর। রিক্সা জোয়ালে নামিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তাদের নাম্বার অপেক্ষায়। শক্ত করে পাঁচটা চেপে ধরে ঝোঁক ঠেকিয়ে খাদু কাঠ হয়ে বসে থাকে। নামবে না? না, তুমি নামো। চাঁদের আলোয়, পথের আলোয় বেশ দেখা যায়। মুখে যেন তপ্ত রাগের ছ্যাঁকা লেগেছে দামোদরের। এক হাতে সে খাদুর আংটি পরা হাতের কবজি চেপে ধরে, এত জোরে ধরে যেন খেয়াল নেই ওটা মেয়ে ছেলের নরম হাত, হাড় ভেঙে যেতে পারে মট করে। আরেক হাতে মুঠো করে ধরে খাদুর বুকের কাপড় সেলিজটা। মারো, আমাকে মেরে ফেলো। খাদু কেঁদে ফেলে হুশ করে। জোরে নয়, চেপে চুপে কহাত দূরে রিক্সাওয়ালাও টের পায় কি পায় না। আগে থেকে সে যেন তৈরি হয়েছিল এমনিভাবে কাঁদবার জন্যে। দামোদর ভোরকে গিয়ে বুকের কাপড়, হাতের কবজি ছিঁড়ে দেয় তৎক্ষণাৎ। থ বনে গিয়ে গুম হয়ে থাকে কয়েক লহমা। তারপর রিক্সাওয়ালাকে চলতে বলে কলপাড়ের দিকে। রিক্সাওয়ালা চলতে আরম্ভ করলে সে রাস্তা থেকে বড় রাস্তায় পড়ে রিক্সা। আবার ইটের রাস্তায় বাঁক নেয় শহরতলির শান্ত নিঝুম মূর্তি ভদ্রপাড়ার এলাকায়। মাঠ, পুকুর, বাগানের ফাঁকে ফাঁকে ছড়ানো নতুন বাড়ি, ছোট সীমায় ঠাসা গরিবের পুরানো বস্তি। শরীর জুড়ানো হাওয়া বইছে অবাধে, শোনা যাচ্ছে ঝিঁঝির ডাক। কোনো বাড়ির ছাদ থেকে ভেসে আসা বাঁশির বাউয়ারি মিহি সুর। আকাশে মুখ তুলে চাঁদ দেখতে হয় না, চারিদিকে চাঁদেরই আলো চোখের সামনে ছড়ানো। নন্দ লেনের মোড়ে ঘন তেঁতুল গাছের ছায়া। খাদু দাঁড়াতে বলে রিক্সাওয়ালাকে, তোমার সাথে দেখলে বাড়ির লোক কি বলবে? আমি নামি। নামো। খাদু রিক্সায় বসে থেকেই হাত বাড়িয়ে দত্তবাবুর বাড়ির হদিশ তাকে বাতলে দেয়। ডান দিকে 3টে বাড়ির পরের বাড়িটা, দোতলা বাড়ি, দেখলেই চিনবে। বাড়ি চিনতে হাঙ্গামা কি? দামোদর বলে উদাস গলায়। নন্দলেনে দত্তবাবুর বাড়ি খুঁজে নিতে পারতাম না? ফুরফুরে হাওয়ায় তেঁতুল গাছের ছায়া ঘেঁষে জ্যোৎস্নায় দাঁড়িয়ে খাদু যেন চোখের সামনে দেখতে পায় দত্তবাড়ির অন্তঃপুর। খোকার কান্নায় স্বামীর পাশে শুতে দেরি হচ্ছে বলে রেগে গজর গজর করে সাবছে তাকে। মাছের মতো মরা চোখে চেয়ে দেখছে ঘুম কাতুর গাল চুপসানো দত্তবাবু। নিচের ঘরে চৌকিতে কাঁথার বিছানায় বসে দত্তবাবুর বুড়ি মা কেসে চলেছে খক খক করে, আর মেঝেতে শুয়ে খাদুঝি এপাশ ওপাশ করছে অজানা কষ্টে। আজ রাতে কবজিটা টন টন করবে। হাতটা মুচড়িয়ে দিয়েছো, একেবারে ব্যথা। আহত কবজি তুলে ধরে খাদু অন্য হাতের তালু ঘষে আস্তে আস্তে। সাইট সোনা সাইট। দামোদর বলে ব্যঙ্গ করে, কবিরাজি তেল আইনা লাগাইও, মাথায় মাইকো ঘইসা ঘইসা। লোক আসতে দেখে খাদু তেঁতুল গাছের ছায়ার পিছিয়ে যায়। রিক্সা আর গাছের ছায়ায় তার আবছা মূর্তির দিকে চাইতে চাইতে মানুষটা চলে গেলে এগিয়ে আসে। রিক্সাওয়ালা তখন জোয়াল তুলে ধরেছে রিক্সার। আসি কোঠায় রান বলে খাদুর কাছে বিদায় নিয়ে দামোদর রিক্সাওয়ালাকে বলে, যাও জোরসে চলো, বকশিস দিমু। খাদু বলে, শোনো, শুনছো? একটা কথা ভাবছিলাম। রিক্সা থেকে ঝুঁকে মুখ বাড়িয়ে দেয় দামোদর। খাদু বলে, তুমি তো বাড়ি চিনে গেলে আমার, কোনখান দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আনলে আমাকে। তোমার ঘর চিনতে পারবো কিনা তাই ভাবি। কি করবা তবে? দামোদর জিজ্ঞেস করে ভয়ে
উৎকণ্ঠায় গলা কাঁপিয়ে। গিয়ে দেখে চিনে আসবো? খাদু বলে প্রায় অস্ফুট স্বরে। দামোদর স্পষ্ট শুনতে পায় প্রত্যেকটি কথা। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে রাসের মেলা। গল্পের সূত্রধার ছিলাম আমি অরিত্র। গল্প পাঠে লিও। অন্যান্য চরিত্রে অমৃতা, নবনীতা, সৌভিক। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ছোট্ট প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।